পরমাণু কাকে বলতেছে? পরমাণু তো আমরা জানি একটা মৌলটাকে তুমি ভাঙছো, ভাঙতে ভাঙতে যতটুকু অংশ আছে সেই সর্বনিম্ন ইউনিটটুকু পুরো মৌলটার যে বৈশিষ্ট্য বহন করছে সেটাকে আমরা বলছি পরমাণু বলছে, তাই না? আচ্ছা, এখন আসো ঘটনার মধ্যে, পরমাণুটার মধ্যে পরমাণুটাকে ভাঙলে কী কী পাওয়া যায়। হ্যাঁ, আমরা পরের স্লাইডে যাই, গিয়ে বলি। একটা পরমাণুকে তুমি যদি ভাঙো তখন কী কী জিনিস পাওয়া যায়? কয়েকটা কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে কি পাওয়া যায় বলো তো ভাই? একটা পাওয়া যায় হচ্ছে স্থায়ী কণিকা পাওয়া যায় পরমাণুকে ভাঙলে। তারপরে এটাকে ভাঙলে কি পাওয়া যায়? এটাকে ভাঙলে অস্থায়ী কণিকা পাওয়া যায়। এটাকে ভাঙলে আবার কি পাওয়া যায়? পরমাণুকে ভাঙলে কম্পোজিট কণিকা পাওয়া যায়। কম্পোজিট কণিকা পাওয়া যায়, পাইলাম। এখন স্থায়ী কণিকা যেগুলো আছে এগুলো কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, অস্থায়ী কণিকা যেগুলো আছে সেগুলোর নাম জানো কি? স্থায়ী, অস্থায়ী। অস্থায়ী কণিকার নামগুলো কি? এটা হচ্ছে মিউন, পাইওন, গ্রাভিট্রন, পজিট্রন, যা যা আছে এগুলো এদিকে, পজিট্রন, গ্রাভিট্রন এগুলা। কম্পোজিট কণিকা কোনগুলো? আলফা কণা, আলফা কণা, তারপরে কি আছে? ডিউটেরন কণা, ডিউটেরন কণা। ঠিক আছে কথাটা? এগুলো হচ্ছে তোমার পরমাণুকে ভাঙলে এই কণিকাগুলো তুমি পাইছো। এখন ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, এই জিনিসগুলো নিয়ে ধরো তোমাদের 9-10 থেকে ভালো একটা আইডিয়া আছে। সো দ্যাট ইজ হয় দেখা গেলো এই জিনিসগুলো সকলের শুরুতে না পড়লেও হয়েছে। আচ্ছা, আলফা কণাটা কী জিনিস? এটা একটা ভালো জিনিস, প্রশ্ন আসার মতো। আলফা কণা কী জিনিস? আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, এটা মাথায় রাখতে হবে। বুঝছো? ওকে, রাখছো। এখন পরমাণু তো এটা তুমি শুধুমাত্র এতটুকু পড়লেই তো হইল না, এখানে আরও কিছু বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখা দরকার আছে। আমরা পরমাণু রিলেটেড তথ্য মাথায় রাখবো। সেটা কি জানো? একটা হলো আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? তারপরে কি? আইসোবার কাকে বলে? তারপরে কি? আইসোটোন কাকে বলে? তারপরে কি আছে? আইসো ইলেকট্রনিক কাকে বলে? ইলেকট্রনিক কাকে বলে? যাদের যদি তুমি দুইটা পরমাণু নাও, যদি তাদের ক্ষেত্রে কি হয়? যাদের প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা একই, তখন তাকে আমরা কি বলতেছি? আইসোটোপ বলতেছি। যাদের ভর সংখ্যা একই, আমরা এটাকে সেফ দিয়ে রাখি, বুঝছো? না হলে দেখা যাবে কি এত কষ্ট করলাম, এইটা আসলে আর থাকলো না। হ্যাঁ, বুঝছো? এতক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, তখন থাকবে না। এর নাম আমরা দিচ্ছিলাম জন্য কি? এটা হচ্ছে কোয়ালিটেটিভ, না? কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ডান। এরকম হয়েছিল না আমাদের? তোমরা তো ক্লাসটা করতেছো আমার সাথে অনেক দিন থেকে, মাঝখানে এরকম হয়েছিল না যে আমরা ক্লাস করতে গিয়ে হারিয়ে গেছিলো, তো পরে তোমার স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিয়েছিলাম কোনো একটা লেকচারে মনে হয়। সো প্যারা নেই, এই জন্য আমরা এটা সেভ করে রাখলাম একটু আর কি, ঝামেলার জন্য না হয়। গেল, কারণ লম্বা ক্লাস নিলে এই জিনিসগুলো হতে পারে। প্রোটন সংখ্যা একই, এবার কি? আইসোবার, যাদের ভর সংখ্যা হচ্ছে একই তাকে আইসোবার বলে। যদি যাদের নিউট্রন সংখ্যা একই তাদেরকে আইসোটোন বলে। আইসো ইলেকট্রনিক কাকে বলে? যাদের ইলেকট্রন সংখ্যা একই তাকে কি বলা হয়? আইসো ইলেকট্রনিক বলে। এবার আসলে আমরা এক্সাম্পলগুলো লিখি। যেমন ধরো কার্বন 6-12, কার্বন 6-13, কি সমান এদের মধ্যে? তাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যাগুলো সেম, তার মানে এটা আইসোটোপ। বুঝছো? একটা আরেকটার আইসোটোপ। তারপরে কি বলছে এখানে? আইসোবার। দেখি এক্সাম্পলের মধ্যে কি বলে। ধরো কার্বন নিছি 14, নাইট্রোজেনও নিছি
দেখো প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন, 6 একটা 7 একটার, কিন্তু এরও 14 এরও 14, তাহলে তখন কী হবে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে আইসোবার বলতেছি আর কি। ক্লিয়ার? আইসোটোন কাকে বলে? এক্সাম্পলের মধ্যে আসো, ধরো নাইট্রোজেন নিলাম 7, আর এদিকে দিচ্ছি হচ্ছে এত, ঠিক আছে? আবার আমরা কার্বন নিছি 30, এটা তো 6। দেখো এটাও মিলে নাই, উপরেটাও মিলে নাই, বাট এইখানে নিউট্রন কত? 7টা, এখানে নিউট্রন কত? 7টা। 13 আর 6 বিয়োগ করছি, 14 আর 7 বিয়োগ করছি, তাহলে এটা কী হচ্ছে তখন? আইসোটোন। আইসো ইলেকট্রনিক কাকে বলতেছি আমরা? আইসো ইলেকট্রনিক কাকে বলতেছি? যখন ইলেকট্রনের সংখ্যাটা সমান। যেমন ধরো O2 মাইনাস, আবার ধরো সোডিয়াম প্লাস, এখানে কয়টা ইলেকট্রন আছে? 10টা। এখানে ইলেকট্রন কয়টা আছে? 10টা। তাহলে 10 10 করে যখন ইলেকট্রন আছে, ইলেকট্রনের সংখ্যা সমান, তখন তাকে বলছে আইসো ইলেকট্রনিক বলছে। কোনো কি ডাউট আছে? না, এগুলো ছোটোখাটো কিছু এমসিকিউ আসতে পারে এখান থেকে। এরপরের পার্টে যাই। আচ্ছা, এরপরের পার্টে যখন যাব, তখন আমাদেরকে পড়তে হবে হচ্ছে পরমাণু মডেল নিয়ে আর কি। পরমাণু মডেল নিয়ে দেখি, পরমাণুকে ভাঙলে কী হয় না হয় সবগুলোই দেখছি। পরমাণু মডেল আমাদের কাছে 2টা আছে। কে কী আছে জানো? 1 নম্বর আছে হচ্ছে রাদারফোর্ড, 1 নম্বর আমাদের কাছে আছে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে? আর একটা আছে কি তোমার কাছে? বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, ঠিক আছে? আচ্ছা, সো রাদারফোর্ড বোরের মধ্যে এই গল্প গুজবগুলো এখন তো আমাদের দরকার নেই, তাই না? গল্প গুজবগুলো এখন দরকার নেই, কারণ এটা আমরা সবাই জানি মোটা থাকে এরকম। সো তবে কিছু তথ্য মনে রাখি আমরা এখান থেকে। এটা কত সালে হয়েছিল? 1913 সালে। আচ্ছা, এটা কত সালে হয়েছিল? 1911-তে গিয়ে। আচ্ছা, ঘটনা তো ক্লিয়ার। এইটা কাজ করছে কিভাবে? আলফা কণা বিচ্ছুরণ পদ্ধতিতে আবিষ্কার করা হয়েছে। আলফা কণা বিচ্ছুরণ পদ্ধতি ব্যবহার করা হয়। ওইখানে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হয়নি। আলফা কণা এখানে ইউজ করা হয়েছে। এখানে একটা জিঙ্ক সালফেট একটা পর্দা থাকে, যেটার ভর কত থাকে? 0.000304 এরকম একটা সেন্টিমিটার থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওটা এমসিকিউতে মনে হয় আছে, আমরা এটা পরে দেখব না, সমস্যা নেই। এখন আসো রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো কেমন ছিল আর কি। এইটার পরমাণু মডেলের স্বীকার্যগুলো কেমন ছিল? স্বীকার্য অনুযায়ী তার কথাবার্তা যেমন ছিল, 1, পরমাণুর কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। 2 নম্বর কথা কি? পরমাণুর কেন্দ্রে যখন নিউক্লিয়াস থাকে, তাই তা আর পারমাণবিক প্রোটন সংখ্যা এবং পরমাণুর বাইরে যে ইলেকট্রন সংখ্যা দুটো সমান থাকে আর কি। অর্থাৎ পরমাণু চার্জ নিরপেক্ষ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কেন? ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা তাই সেখান থেকে সমান। আচ্ছা, এখানে আরও কি কিছু বলছে? পরমাণুর কেন্দ্রে যেহেতু নিউক্লিয়াস, বাইরে যেহেতু ইলেকট্রন, মাঝখানে অংশটা নাকি অনেক দূর খালি আছে আর কি। তাহলে কি বলছে এখানে? পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, প্রায় 99.99% অঞ্চলেই কীতে আছে? ফাঁকা আছে। সেটা কেমনে বুঝছে? আলফা কণা পাঠানোর সময় সে দেখছে প্রতি 20,000 রশ্মির মধ্যে একটা মাত্র পিছনে ব্যাক করে আসে, বাকিগুলো আসে না। তার মানে এখানে কি, এখান থেকে সে পার্সেন্টেজ করে বলছে অধিকাংশ অঞ্চলে, তার মানে গিয়ে সেখান থেকে ফাঁকা আর কি গেল। আবার তার কথা অনুযায়ী কী ছিল স্বীকার্যগুলোর মধ্যে? তার কথাবার্তা এরকম টাইপের ছিল যে আমাদের এখানে যে ইলেকট্রন আর প্রোটনগুলো যেভাবে আকর্ষণ অবস্থায় আছে, তার কি আছে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত অবস্থায় আছে। যেমনটা থাকে হচ্ছে সৌরজগতের ভিতরে যে সকল গ্রহ উপগ্রহ যেভাবে থাকে, ঠিক সেরকমভাবে থাকে আর কি। এটা ছিল কার কথা? তার কথা আর কি। তার মানে এখানকার কথা অনুযায়ী তাহলে কি, যে
পরমাণুর কেন্দ্রে থাকা পজিটিভ চার্জ এবং বাইরে থাকা নেগেটিভ চার্জগুলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। কার সাথে সে তুলনা করছে এটা আমি লিখতে যাচ্ছি না, এটা তোমরা আগে থেকে জানো যে আসলে কি কার সাথে তুলনা করছে, সে সৌরজগতের মৌলগুলোর সাথে গ্রহ উপগ্রহের সাথে তুলনা করছে আর কি, সূর্যের সাথে তুলনা করছে। ঠিক এইখানে যদি আমরা স্বীকার্যটা লিখি, ঠিক আমরা যদি এইখানে এসে স্বীকার্য লিখি কার জন্য, বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো যদি লিখি আর কি, ঠিক আছে। স্বীকার্যগুলোতে কী বলা যায়? 1 নম্বর কথা, সে কক্ষপথের ধারণা দিছে, ভালোভাবে কক্ষপথের ধারণা দিছে, কক্ষপথের ধারণা দিছে আর কি, ঠিক আছে। 2 নম্বর কথা, সে কী করছে? কৌণিক ভরবেগের ধারণা দিছে, কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা দিছে, সম্পর্কিত তথ্য, ঠিক আছে, সম্পর্কিত ফর্মুলা দিছে বা সূত্র দিছে আর কি এখান থেকে। ওকে, তারপরে সে এখান থেকে আরেকটা কাজ করছে, শক্তির স্থানান্তর নিয়ে ধারণা বলছে, শক্তির স্থানান্তর বা শক্তির ধাপান্তর বলতে পারতাম, আচ্ছা স্থানান্তরে লিখি, শক্তির স্থানান্তর নিয়ে ধারণা দিছে, ধারণা এবং ব্যাখ্যাটা ভালোভাবেই দিছে, ঠিক আছে। বাট শুধুমাত্র একটা পরমাণুর জন্য সেটা আর কি। এটার কথা অনুযায়ী কী ছিল? n সমান 1 2 3 4 এরকম করে যাচ্ছিল আর কি কক্ষপথের ধারণা। কৌণিক ভরবেগের ধারণা সে কেমন করে দিছে, কীভাবে দিল? mvr সমানnh/2π। এটা শুধুমাত্র এই ফর্মুলাটাই সে আসছে এখান থেকে, আর কোনো কাজ এখান থেকে নেই। আবার শক্তি স্থানান্তর নিয়ে মানে কি, এখান থেকে নিচ থেকে উপরে গেলে শোষণ, আবার কি হয় এখানে উপর থেকে নিচে আসলে কি হবে? বিকিরণ হবে। এই কথাবার্তাগুলো সে বলছে এখান থেকে, বুঝছো কথাটা? আচ্ছা, যেমন এই ধারণাগুলো আসছে এখান থেকে। এবার আসো, এটা গেলো তাদের স্বীকার্যগুলো গেছে। এবার তাদের কিছু ঝামেলা আছে, তাই না? তাহলে সীমাবদ্ধতাগুলো তাহলে কোথায়? এখানে একটু হালকা লিখে রাখি, তাহলে এখানে সীমাবদ্ধতাগুলো কোথায়? আচ্ছা, সীমাবদ্ধতাগুলো আমার মনে হয় এই পার্টটা মুখে বলে গেলে হবে আর কি, আমরা এই পার্টটা মুখে বলে গেলে হবে, ঠিক আছে। বলি একটু মুখে বলি। এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যা ছিল এরকম যে ও বলতে পারে নাই কক্ষপথ নিয়ে কোথায় আছে। এখানে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে বলা হয় নাই যে এখানে কতটা কক্ষপথ আছে, ইলেকট্রন কোথায় কোথায় আছে না আছে, এটা কোনোভাবে জানা যায়নি। তার মানে ইলেকট্রন অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না। তাহলে এখানে একটা সীমাবদ্ধতা কী বলতে পারি, যে ইলেকট্রন এর সঠিক অবস্থান নেই, ঠিক আছে। আচ্ছা, আবার যেহেতু সঠিক অবস্থান নাই, আবার বলছে কি ইলেকট্রন আর পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটো সমান আছে, যার জন্য বিদ্যুৎ নিরপেক্ষ, এটা না হয় মানলাম। তার মানে কি, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ সমান দূরত্ব রেখে যদি ঘুরতে থাকে, তখন কোনো একটা সময় ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তারা কী হবে, তারা একসাথে কেন্দ্রীভূত হবে। একসাথে কেন্দ্রীভূত হওয়া মানে কি? একসাথে কেন্দ্রীভূত হওয়া মানে পরমাণুর আর কোনো অস্তিত্ব থাকবে না, তাই না? আচ্ছা, তার মানে তাহলে ম্যাক্সওয়েল এর তত্ত্বের সাংঘর্ষিক তত্ত্ব দিছে, তাই না? সাংঘর্ষিক তথ্য আসছে, এটা তো একটা সীমাবদ্ধতা। এটা তো তার ভুল না, কেন? কারণ সে ওই সময় যতটুকু জানতো ততটুকু লিখছে, তাই না? ওকে, আচ্ছা, এগুলো তার প্রাইম জায়গাগুলো, এখান থেকে কোনো বর্ণালী ব্যাখ্যা করা যায় না, অনেক কিছু আছে এখান থেকে গেল। আবার এর ক্ষেত্রে এরকম সীমাবদ্ধতা আছে কিনা, অবশ্যই আছে। কি সীমাবদ্ধতা আছে? এক, এখান থেকে তুমি কি জানতে পারবে না, তুমি হাইড্রোজেন এর বাইরে অন্য মৌলের জন্য বর্ণালী ব্যাখ্যা করতে পারবা না, ব্যাখ্যা করা যায় না। আরও কথা আছে, ও বলছিল বর্ণালীতে মানে একটা রেখা দেখা যায়, বাট একটা রেখা দেখা যায় না, অনেকগুলো রেখা দেখা যায় আর কি। তার মানে এই সীমাবদ্ধতা স্বীকার্য এই তথ্যগুলো একটু মনে রাখবে আর কি। এটা হচ্ছে পরমাণু মডেল নিয়ে কথাবার্তাগুলো, আর বেশি এই জায়গায় বলতে চাইতেছি না, ঠিক আছে। আচ্ছা, এটা না হয় এখান থেকে গেল। এই আগের স্লাইডটাকে আমি একটু মনোযোগ দিয়ে হবে লিখতে চাই নাই। কেন লিখতে চাই নাই? এটা খুবই ক্লিয়ার ছিল আমার কাছে। কেন? কারণ তোমরা পরমাণু মডেলটা আগে পড়ে আসছিলে আর কি,
আমি চাইনি যে এই কেম শর্ট সিরিজের কোথাও এটা বলে আসে, তুমি আগে পড়ে আসছো, কিন্তু এই জিনিসটাকে তোমাকে যদি লিখে দেই এখন সীমাবদ্ধতা কি, স্বীকার্য কি, তো তখন আসলে আমার মনে হবে যে মানে ঝামেলা হয়ে যাবে আর কি, তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলতেছে। তো আমি তো চাই না যে তোমাদের ওই জায়গায় আন্ডার এস্টিমেট করে ফেলি। আচ্ছা, এবার আসো, এবার একটু ভালো জিনিসপত্র পড়া লাগবে এই জায়গায়। যখনই আমরা পরমাণু মডেলের মধ্যে ইলেকট্রনের অবস্থান নিয়ে জ্ঞান পড়ে গেছি, যে ইলেকট্রনের অবস্থানগুলো কোথায় আছে বা না আছে এরকম করে, তাহলে ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের কাছে কোথায় থাকে যেন, থাকে হচ্ছে কক্ষপথের মধ্যে থাকে। তাহলে কক্ষপথের মধ্যে যখন ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনের তাহলে দুই ধরনের ধর্ম আছে আর কি। তাকে কি বলতেছি বলো তো? তাকে বলতেছি হচ্ছে দুই ধরনের ধর্ম বলছে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আছে, তাই না? আচ্ছা, তাহলে এই কণা ধর্ম তরঙ্গ ধর্মের ওই ব্যাপারটা তাহলে কে বললো এসে? ডি ব্রগলি এসে এই কথাটাকে বললো আর কি। ডি ব্রগলি সমীকরণ, ডি ব্রগলি সমীকরণে এসে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই কথাগুলো একটু ক্লিয়ার হইল। সে জায়গায় কি বললো সে যেন আসে, সে বললো এরকম টাইপের যে তুমি ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে হচ্ছে পি, কি বললো যেন, এম ভি ডিভাইডেড বাই, আমি ভুল বললাম এই জায়গাটায়, লেখা উল্টাপাল্টা হইতেছে, ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই হলো এম ভি, এরকম। এটা কার কথা বললো? এটা হচ্ছে ডি ব্রগলির কথা বললো আর কি। ওকে, এখন এইটা যে ডি ব্রগলি বললো মানলাম, এখান থেকে আমরা কি বুঝলাম, এই যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, এখান থেকে আর ডিটেলসে ওদিকে যাবো না, বাট এই সমীকরণটা তুই মাথায় রাখলে কে দিল? ডি ব্রগলি দিল আর কি এসে। এখান থেকে একটা জিনিস সুন্দরভাবে বলা যায় যে আসলে একটা পরমাণুর কক্ষপথে, ধরো 3 নম্বর কক্ষপথে সে আছে, তাহলে ওই জায়গায় যে ইলেকট্রনটা থাকবে সে 3টা কক্ষপথে 3টা পূর্ণ তরঙ্গ দিবে আর কি। সেখান থেকে কী হবে এই জায়গায় আমরা বলতে পারি কীভাবে, দেখো একটু ভালো করে। ধরো আমরা একটা পরমাণু ক্ষেত্রে চিন্তা করতেছি, চিন্তা করার সময় কি কি দিয়ে চিন্তা করব এটা একটা বলতে চাইতেছি আর কি। আগে দেখি, আমরা যেমন ধরো জানি কি এম ভি আর সমান হলো এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, এটা কি জানি আমরা? হ্যাঁ জানি। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, সেখান থেকে আমরা এম ভি সমান একটা ফর্মুলা বের করে নিয়ে আসি, এন এইচ ডিভাইডেড বাই 2পাই আর এন, আর এন মানে এনতম কক্ষপথের মধ্যে এই যে ইলেকট্রনটা আছে। আচ্ছা, তাহলে এম ভি এর জায়গাটা আমরা এই জায়গাটা বসাই দিব, এই জায়গাটায় বসাই দিলে তাহলে কী লেখা যায়? ওকে, তাহলে হলো এইচ ডিভাইডেড বাই এম ভি, এম ভির জায়গায় তাহলে কী লিখতে পারতেছি হচ্ছে এন এইচ, উপরে যাবে হচ্ছে টোয়াইস পাই আর এন, এনতম কক্ষপথের মধ্যে আর আছে, তাই গেল। তাহলে এই জায়গায় তাহলে কী করতে পারি, এইচ আর এইচ কেটে দিতে পারি, তাহলে হচ্ছে এন ল্যামডা সমান টোয়াইস পাই আর এন। তাহলে এখান থেকে একটা কথা বলা যায়, কী কথা বলা যায় বলো তো, যে এইটা হচ্ছে কি পুরো পরিধিটা না, সেই পুরো পরিধি জুড়ে যে ইলেকট্রনটা ঘুরবে সে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ দিবে, ঠিক আছে? মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এর বাইরে ইলেকট্রন যখন ঘুরতেছে একটা কাল্পনিক বৃত্তাকার পথে ঘুরতেছে, কাল্পনিক বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না? এরকমই তো। তাহলে এইখানে আমাদের কাছে কি হবে, যে তরঙ্গ আকারে যাবে, একটা তরঙ্গ আকার একটা বড় একটা চেষ্টা করি, খুবই বাজে হয়েছে, হ্যাঁ। আচ্ছা ধরো এখানে, হ্যাঁ এখানে ধরো একটা তরঙ্গ আছে, সুন্দর হয় নাই দেখতে, বাট খুব একটা অসুন্দর হয়েছে এটা বলা আসলে মুশকিল, তাই না? খুবই অসুন্দর হয়েছে এটা বলা মুশকিল হয়েছে। ধরো এটা একটা ডাউন, এটা আপ, ধরো যে এইটা হচ্ছে আমার কাছে প্লাস না, হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস, আবার ধরো যে এইটা মাইনাস, এটা ধরো যে একটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা ধরো যে একটা প্লাস, তার মানে তাহলে কী হইলো, 3টা এখানে তরঙ্গ আছে। তার মানে আবার তুমি যদি চিন্তা করো এখান থেকে চিন্তা করো, এই যে আরও 3টা তরঙ্গ এখানে, এরকম আরও 3টা তরঙ্গ আছে, তার মানে এই তরঙ্গগুলো তাহলে কী হইলো, কোনো একটা জায়গায় মার্চ করছে না, কোনোটা জায়গায় মার্চ করছে না, কোনোটা জায়গায় মার্চ করছে না, এইটা হচ্ছে সেই কাল্পনিক বৃত্তাকার পথের কথা বলছে। তার মানে এখানে যে 3টা পূর্ণ তরঙ্গ যেহেতু আসতেছে, 3টা যেহেতু পূর্ণ তরঙ্গ হইতেছে, তার মানে এটাই হলো আমাদের কাছে কি 3 নম্বর কক্ষপথ। তার মানে প্রত্যেকটা 5 নম্বর কক্ষপথ যদি হয়, ওইখানে যে ইলেকট্রনগুলো থাকবে তারা কি করবে, 5টা পূর্ণ তরঙ্গ দিবে আর কি। এটা কোত্থেকে পাইছি আমি, ডি ব্রগলির সমীকরণ থেকে পাইছি আর কি। এই জিনিসগুলো নিয়ে এক্সট্রা তথ্যগুলো আমরা জানতেছি, বুঝতে পারছো ঘটনাটা? আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে আমরা পরের ধাপে, ডি ব্রগলির সমীকরণ যাওয়ার পরে আমাদের লাগবে হচ্ছে আরও বেশ কয়েকটা জিনিস লাগবে আর কি, হালকা পাতলা এই জিনিসগুলো, খুব জটিল না।
তবে আগে একটা জিনিস বলে রাখি যে কক্ষপথের ব্যাসার্ধ তো বের করা লাগবে নাকি? কোনো একটা কক্ষপথ যে আমরা কথা বলতেছি, কক্ষপথের ব্যাসার্ধ, কোনো একটা কক্ষপথ যে বলতেছি সেই কক্ষপথের ব্যাসার্ধটা লাগবে, কক্ষপথের ব্যাসার্ধ লাগবে আর কি আমাদের কাছে। ব্যাসার্ধ বানান ভুল লিখছি, ব্যাসার্ধ লাগবে। কক্ষপথের ব্যাসার্ধ কেন বের করবা? ধরো আমি এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে আমি ডিরেক্ট ফর্মুলা লিখব n² আর নট, এভাবে লিখবো আর কি, বা R1 লিখি। একটু আগে তো R1 লিখছিলাম, এরকম আর কি, বুঝছো? হচ্ছে এক হাইড্রোজেনের জন্য আর কি, এরকম। আবার তুমি যদি এখন কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের যদি শক্তি হিসাব করতে চাও, তুমি যদি কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের যদি শক্তি হিসাব করতে চাও, সেকে তুমি কি দিয়ে প্রকাশ করছিলা? En দিয়ে। En সমান তাহলে কি? En সমান হচ্ছে 1/n² E1, এরকম আছে। সেখান থেকে তোমাকে R1 আর হচ্ছে E1 এর মান কি, তোমার হয়তো এটা নিয়ে একটু কনফিউশন লাগতে পারে, তো সেটা একটু ক্লিয়ার করে দিয়ে আসি। R1 এর মান কত? 0.53 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে R1 এর মান। আর E1 এর মান কত? E1 এর মান হচ্ছে -13.6 eV। আর এখানে তোমার মনে হতে পারে 1 eV সমান কি? 1.60 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে eV হচ্ছে কিসের একক? জুলের একক আর কি। কথা মনে থাকবে? ওকে, সো এই তথ্যগুলো এখান থেকে একটু মনে রাখলা আর কি, বেশি কিছু মনে রাখতে হবে না, আমরা খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের জন্য যতটুকু দরকার অতটুকু মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটুকু আমাদের কাছে তথ্যগুলো মোটামুটি চলে আসছে, মোটামুটি তথ্যগুলো চলে আসছে। এবার আমরা যাব হচ্ছে কোথায়? একটা একটু ঝামেলাপূর্ণ একটা জিনিস, সেটা যেন কি? সেটা যেন কি? শ্রোডিঞ্জার সমীকরণের দিকে যাবো আর কি, শ্রোডিঞ্জার সমীকরণের দিকে। খুব ডিটেলসে ঢোকার তো অবশ্যই সুযোগ নেই। আচ্ছা, তার মধ্যে আমরা এইটা যদি দেখি একটু, সাই, এটার নাম কি বলে যেন? এটার নাম হচ্ছে সাই বলে, সাই বলে। এটাকে যেন কি বলে? এটাকে বলে হচ্ছে তরঙ্গ ফাংশন বলে আর কি। এটাকে কি বলে? তরঙ্গ ফাংশন বলে, তরঙ্গ ফাংশন বলে। তাহলে এই তরঙ্গ ফাংশন যেটা আছে, এই তরঙ্গ ফাংশন যেটা আছে, এইটাকে তোমার এবার কি, এই ফাংশন, প্রত্যেকটা ফাংশনকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তো তখন তুমি কি পাবা? ওই ফাংশনের মধ্যে কোথায় কেমন পিকগুলো আছে, মানে কোন মোমেন্টে কেমন ইন্টেন্সিটি আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো বের করা যায় আর কি, তাই তো? তাহলে এই যে একটা আমরা তরঙ্গ ফাংশন বলতেছি, সেটার মাধ্যমে উদ্দেশ্যটা হলো কি, কোথায় একটা পরমাণু কোন জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা খুঁজে বের করা আর কি। তাহলে কি করতে হবে? এই তরঙ্গ ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। সো ডিফারেন্সিয়েশন করার জন্য DDX আমরা এটা ইউজ করতেছি, অপারেটর হিসেবে নিলাম। তাহলে এইটার সাথে আমরা কি দিব? এটার সাথে সেই ফাংশনটাকে দিব। বাট এটা আমাকে একবার ডিফারেন্সিয়েশন করবো না, দুইবার ডিফারেন্সিয়েশন করছি। এর সাথে আবার শুধু x এক্সিস বরাবর না, এটা আমরা y এক্সিস বরাবরও করবো, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে করতেছি কাজটা, 3 ডাইমেনশনাল স্পেসে কাজটা করতেছি। তারপরে হলো আমাদের কাছে এইটা কাজ করতে হবে, তো কাজ করছি। এর সাথে কি হইলো? 8π² ডিভাইডেড বাই হইলো h², এটাকে কি যাবে? e মাইনাস ইউ সমান 0। এটাই ছিল সেই সমীকরণ। কার সমীকরণ এটা? শ্রোডিঞ্জারের সমীকরণ আর কি। তো এটা কার সমীকরণ? এটাই হলো সেই শ্রোডিঞ্জারের সমীকরণ, শ্রোডিঞ্জারের সমীকরণ, ঠিক আছে? ওয়েভ ইকুয়েশন বলে, ওয়েভ ইকুয়েশন বলে আর কি। আচ্ছা, সো এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করো, তখন তুমি তাহলে কী পাবা? তুমি যে সাইয়ের মানগুলো পাবা, সাইয়ের কিছু মান আসবে। সেই মানগুলো কেমন হয়? পজিটিভও হয়, নেগেটিভও হয়। সাইয়ের মান কেমন হয়? পজিটিভও হয়, নেগেটিভও হয়। বাট তুমি যদি এগুলোকে স্কোয়ার করো, তখন সাই স্কোয়ারের মানগুলো কেমন আসবে? শুধুমাত্র পজিটিভ মানগুলো আসবে। সো সেই পজিটিভ মানগুলোর থেকে তুমি কী পাবা? কোনো একটা পরমাণুতে ইলেকট্রন কোথায় আছে, তো সেটা খুব ভালোভাবে বোঝা যায় আর কি। সো এটাকে বলা হয়, ইংরেজিতে বলে সাই স্কোয়ারের এই মানটাকে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। মানে কি? ইংরেজিতেও যেহেতু বলছি, আমরা ঠিকই বলছি আর কি। রেডিয়াস বরাবর কোন জায়গায় ইলেকট্রনের ডেন্সিটি বেশি আছে সেটা খুঁজে বের করা যায় এটার মাধ্যমে আর কি, ঠিক আছে? এটার মাধ্যমেও যায়, এটার মাধ্যমেও যায়। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটো মানই থাকে, এখানে শুধুমাত্র কী হয়? পজিটিভ মানগুলোই থাকলো। আচ্ছা, তাহলে এই জায়গাটা তাহলে কি বুঝলাম? যে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ স্তরে
কক্ষপথ বরাবর বা রেডিয়াস বরাবর যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে ওই জায়গাটাকে আমরা বলতেছি আসলে কি অরবিটাল বলতেছি। ওইটাকে আমরা কি বলতেছি আসলে অরবিটাল, অরবিটালে ধারণা দেয়, ধারণা পাওয়া যায়। তোমরা আমাকে একটা জিনিস বলো তো এবার, শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে তাহলে কী করা যায়? অরবিটালের ধারণা ভালোভাবে পাওয়া যায় কার মাধ্যমে পাইলা? সাইয়েরটা সলভ করার পরে যে পজিটিভ নেগেটিভ মানগুলো আসবে সেখান থেকে স্কোয়ার করার পরে আমরা সাইয়ের মানটাকে পাবো আর কি। মানে ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? কোনটা এখানে অপরিচিত লাগতেছে আমাকে বলো? ডাবল ডিফারেন্সিয়েশন, এইটা হলো ডাবল ডিফারেন্সিয়েশন, এইটাকে বলতেছি ডাবল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আচ্ছা স্কোয়ার ছিল এখানে। আর এখানে কি এম তো ইলেকট্রনের ভর, এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ই কি? ই হইল মোট শক্তি, ই হইল মোট শক্তি, ইউ কি? ইউ হইল বিভব শক্তি, ইউ হইল বিভব শক্তি, এইচ হইল 6.626 ইন্টু 10⁻³ এত জুল সেকেন্ড, ঠিক আছে? বুঝছো কি না? ওকে, তার মানে আমাদের সব মানগুলো জানা হয়েছে। সো দেখো আমি তোমাকে চাইছিলাম কি এই পার্টটা একটু জটিল, কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পার্টটা অনেক জটিল, তো জটিল করে খুব ডিপে যাওয়ার দরকার নেই, যতটুকু না জানলে নয় অতটুকু জানতেছি কাজ হয়ে যাবে আর কি। এখান থেকে আর ছোট্ট একটা জিনিস জেনে আমাদেরকে এমসিকিউতে যাইতে হবে, ছোট্ট একটা জিনিস, শুধুমাত্র ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি জানো? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতি, অনিশ্চয়তা নীতি, ঠিক আছে? এটা অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ সে বলছে কি যে একটা পরমাণুতে ইলেকট্রনের তুমি যখন অবস্থান নির্ণয় করতে যাবা তখন হচ্ছে যে অবস্থানের অনিশ্চয়তা পাওয়া যাবে, মানে পারফেক্টলি বের করতে পারবা না। আবার সময়েরও অনিশ্চয়তা পাওয়া যাবে, ঠিক আছে? কি বলছে? সময়ের পাওয়া যাবে, অবস্থানের পাওয়া যাবে, বেগের পাওয়া যাবে, শক্তির পাওয়া যাবে, চারটা। কটা বলছে? চারটা। তাহলে প্রত্যেকটা অনিশ্চয়তাটাকে কি বলতেছি আমরা? ধরো ডেল ই, এটা কিসের? এটা হলো শক্তির অনিশ্চয়তা থাকবে, অনিশ্চয়তা থাকবে, তুমি ভালোভাবে সব কিছু নির্ণয় করতে পারবা না। আবার ডেল টি, এটা কি? সময়ের অনিশ্চয়তা থাকবে। ডেল ভি, এটা কি আসলে? বেগের অনিশ্চয়তা থাকবে। তারপরে অবস্থান মানে ডেল এক্সের অনিশ্চয়তা থাকবে, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা থাকবে, এগুলো থাকবে। এখন এই যে অবস্থান অনিশ্চয়তা যেগুলো আছে না, এগুলোর থেকে সে ফর্মুলা বানাইছে। সে কি বলছে এগুলোতে? ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি, এম ইন্টু ডেল ভি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4π, ঠিক আছে? এরকম। তো এটাকে আমরা একটু ভালোভাবে লিখতে পারি না? ডেল এক্স ইন্টু ডেল পি ভি, সরি ডেল পি বলতে পারি না? পি মানে কি? পি মানে হচ্ছে আমাদের কাছে ভরবেগ, তাই না? ওই যে ভর আর বেগ, এটা তো ভরবেগের অনিশ্চয়তা না, এটা হচ্ছে বেগের অনিশ্চয়তা ভরের সাথে গুণ হয়েছে আর কি, এরকম। ইজ গ্রেটার দেন এইচ ডিভাইডেড বাই 4π। তার মানে এটাও যে ফর্মুলা আর ওইটা যে ফর্মুলা, দুইটা মনে হয় খুবই আলাদা, তাই না? খুবই আলাদা নাকি একই? সব আসলে একই, সমস্যা নেই। এর বাইরে সে আবার বলল কি ডেল ই মানে শক্তির অনিশ্চয়তা ইন্টু সময়ের অনিশ্চয়তা ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4π, ঠিক আছে? অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, ডেল টি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ কাট ডিভাইডেড বাই 2। বিপদে পড়ে গেলা, কি বললো এটা, তাই না? এইচ কাট যেটা আছে এটা আসলে কি? এইচ ডিভাইডেড বাই 2π। এবার তুমি বসায় দেখো, এইচ ডিভাইডেড বাই 2π বসালে 2 দিয়ে গুণ করলে 4π গুলোই কিন্তু হয়। সো এইচ কাট দিয়েও প্রকাশ করলে নিচে শুধু 2 থাকবে, পাই থাকবে না, কারণ এইচ কাটের ভিতরেই পাই আছে, তাই না? এই হচ্ছে ব্যবস্থাটা আর কি। ক্লিয়ার?
তাহলে আমাদের মোটামুটি এখানকার যে সকল পড়াশোনা করা দরকার সে পড়াশোনাটাও বলে দিছে। কি বলছে এখানে, উদ্দীপকের আলোকে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো, অনেক আগের প্রশ্ন। সো এই জায়গায় কি হয়েছে, কোন পরমাণুর মডেলের কথা বলছে দেখি একটু আমরা। কোন পরমাণুর গঠনের কথা বলছে সেটা হলো যে এখান থেকে দেখতেছি ইলেকট্রনটা এখান থেকে শক্তি শোষণ করে উপরের দিকে যাচ্ছে। তো এটা কোন পরমাণু মডেলের কথা বলছে? বোর পরমাণু মডেলের কথা বলছে। তার মানে এটা কার কথা বলছে? বোর পরমাণু মডেলের কথা বলছে। তাহলে বোর পরমাণু মডেলে তাহলে তুমি কি করবা? তুমি বোর পরমাণু মডেলের স্বীকার্য আলোচনা করো, তুমি ওটার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা আলোচনা করো, সবগুলো আলোচনা করবা আর কি। এটা অলরেডি করে দেওয়া আছে, তুমি এটা নিজে করবা, ঠিক আছে? তাই না, করা আছে না? এটা করবা। পরের দিকে যাও, এখান থেকে বেশি প্রশ্ন আসে না। এবার যদি আমরা এখান থেকে যাই, কি বলতেছে এখানে যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করছে? নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত থাকে, এটা কে বলছে? ধনাত্মক চার্জযুক্ত ছিল, এটা তো আমরা জানছি থেকে রাদারফোর্ড থেকে জানছি আর কি আমরা। গেল এর পরের ধাপে যদি যাই, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন? মানে ওই জায়গাটায় ফাঁকা আছে তাই না? তো ফাঁকা আছে মানে কি, পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত, আলফা কণার গতি বেশি, আলফা কণার প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম, পরমাণু অধিকাংশ স্থানে কি আছে? ফাঁকা। ফাঁকা না থাকলে সে তো চলে যাইতো, তাই না? ও ফাঁকা আছে বলে তো সে চলে যাইতেছে, সরি। এবার যদি যাই, রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল আর কি? এটা মনে হয় আমি তখন বলতেছিলাম, তাই না? কোনটা যেন ছিল বলো তো? 4 বলছিলাম মনে হয়। তো 0.000 চারটা জিরো সাথে হলো 4 এত সেন্টিমিটার আর কি, ঠিক আছে? এইটা সো মিটার আকারে যদি লিখতাম তাহলে 4 × 10⁻⁷ হইতো আর কি মিটারটার কথা, এত মিটারের দিকে যাইতো তখন, তাই না? ওকে, তার মানে এটা তো না, অপশন আছে এখানে অলরেডি, 2 নাম্বারটা হচ্ছে এটা, বুঝছো? ঠিক আছে। তারপর কি বলছে, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে ব্যাসার্ধ এত হইলে ওই কক্ষপথটির গতিবেগ কত আর কি, তাই না? হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ মানে হচ্ছে আমাদের আর এর মান বলে দিছে, তাই তো? তো চলো একটু দেখি আমরা হিসাব নিকাশ করে আর কি। আমরা কি জানি, mvr সমান NH/2π নিলাম। চাইছে কি আসলে গতিবেগ, মানে হচ্ছে ভি চাইছে। তাহলে এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ মানে 4, এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34, ঠিক আছে? আচ্ছা, তারপরেটা কি হয়েছে 2π, তাহলে 2 × π, তারপরে কি আছে এম আর হচ্ছে আর, তার এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে 9.1111 × 10⁻31 কেজিতে নিতে হয়েছে। আর এর মান কত? আর এর মান অলরেডি বলে দেওয়া আছে 7.5 × 10⁻10 করে দেখো তো কত আসে বেগটা। তাহলে 4 × 6.62, হ্যালো, কি হইলো ব্যাপারটা বলো? ট্র্যাজেডি না ঘটলে আসলে এই লম্বা ক্লাসগুলো মনে হয় হইতোই না, তাই না? তোমরা তো যারা যারা ক্লাস করতেছিলে তারা তো জানোই যে আসলে প্রত্যেক দিন কিছু না কিছু ইস্যু হয়েছে। মাত্র ইস্যুটা খেয়াল করছিলে না যে এই ম্যাথটা করতেছিলাম, সাউন্ড চলে গেল, হুট করে সাউন্ড চলে গেছে। সো সাউন্ড চলে গেলে তো কিছু করার নেই। তো আমি আর এই ম্যাথটাকে তো অ্যান্সার যা করছি এই পর্যন্ত রেখে দিয়েছি আর কি আপাতত। সো অ্যান্সারটা এটা আসবে, ক্যালকুলেশন করে একটু মিলাই নিতে পারবা। আর তোমাকে আসলে নেক্সট টাইম কিছু পড়ানোর নাই এখানে, আমরা এটা আগে পড়াই আসছিলাম। সো তোমাদের সাথে কয়েকটা কথা বলি, হ্যাঁ? এইটা আমাদের গেম শর্ট ক্লাসের একদম লাস্ট, তো সো এইটার লাস্ট হিসেবে আমাদের কিছু কথাবার্তা বলা যেতে পারে এবং লাস্ট স্লাইডে চলে আসুক আর কি এখানে। কিছু কথা যেগুলো বলা দরকার, তো সবগুলো কথা তো আসলে একদিনে বলা সম্ভব না, বাট ছোটো কিছু কথা বলে আর কি।
আমি গত মাসের 4 তারিখে অর্থাৎ মে মাসের 4 তারিখে আমি আমার জব কুইট করছি উৎকর্ষ থেকে। করার পরে একটা স্বপ্ন দেখছি, ছোট্ট একটা স্বপ্ন, যে আমি অক্সিকেমকে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চাই যেখানে সব লেভেলের কেমিস্ট্রি সলিউশন থাকবে, অর্থাৎ ওয়ান স্টপ কেমিস্ট্রি সলিউশন ইন বাংলাদেশ, এরকম করে, যেখানে আমার দিক থেকে থাকবে কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড প্রপার গাইডেন্সটা থাকবে আর কি, সেটা সব জায়গায় সবগুলো প্রোগ্রামের জন্যই। সো সেই স্বপ্ন নিয়ে আমি যখন শুরু করছি, এটা ফলো করে বলার মতো কিছু না, বাট একটা ফলো করে বলার মতো মানে গর্ব করার মতো একটা বিষয় আছে। সেটা কি বলতো, নেওয়ার পরে আমি সবার আগে যে ব্যাচটাকে টার্গেট করছি না, এই হচ্ছে ম্যাঙ্গানিজ 25 ব্যাচ। সেই ম্যাঙ্গানিজ 25 ব্যাচকে টার্গেট করে কি করছি, একদম বড় একটা টার্গেট নিলাম যে আমি একটা কেম শট তাদেরকে দিয়ে দেবো। তুমি খেয়াল করে দেখো, 1 মাসের ব্যবধান প্ল্যান করছি, আমার নিজের কোনো স্টুডিও নাই, আমার নিজের কোনো কন্টেন্ট গুছানো নাই, আমি কি করলাম, একদম একটা ম্যাডনেস নিয়ে নিলাম মাথার মধ্যে যে আমি তোমাদেরকে দিয়ে দেবো, অ্যান্ড আমি তোমাদেরকে রুটিন করে 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 দিচ্ছিলাম। আসলে ভয় ছিল আমারও, যার আমি তোমাদেরকে ফুল রুটিনটা দিইনি, এক সপ্তাহ করে রুটিন দিচ্ছিলাম। সো ভয় থাকাটা ভালো, স্বপ্ন দেখলে আসলে ভয় থাকাটা ভালো। তো দেন সবগুলো তোমাকে দিলাম, অনেকগুলো ট্র্যাজেডি ঘটতো, শ্যুটের মাঝখানে শ্যুট ক্যান্সেল হয়ে যাওয়া, তারপরে আমাদের সাউন্ড না থাকা, 2 থেকে 3 ঘন্টা ক্লাস নিয়ে নেওয়া, আজকে ওই একই অবস্থায় ঘটলো। তোমার টাইমের ব্যাপারটা দেখলেই বুঝতে পারবা যে ঝামেলাটা কোথায় হয়েছে আসলে, কতক্ষণ টাইম থেকে ভাইয়া ওয়েট করে আসি, এই চার্জ নেই, সেই চার্জটুকু দিয়ে নিয়ে এসে আবার বসছি, আবার তোমাকে যে কথাগুলো বলতেছি মাত্র। তো যাই হোক, সো ওই জায়গা থেকে যদি বলি, এটা আমার কাছে গর্ব করার মতো একটা বিষয় যে আমি তোমাকে কমিটমেন্ট দিছিস অ্যান্ড সেই কমিটমেন্টটুকু আমি রাখতে পারছি আর কি। আমি জানি না আমার গোলের দিকে আমি কতটুকু আগাইতে পারছি, বাট আমার গোলের ক্ষেত্রে আমি কিছু কিছু মাইলফলক সিলেক্ট করে নিই যে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব। তো আমি এই পর্যন্ত আসলে খুশি হবো, আমি এটা করি না। আমি কি করি জানো, এখান থেকে যে এতটুকু আসছি আমি এতে খুশি, আবার এখান থেকে এতটুকু যাবো আমি এখানে খুশি, ছোটো ছোটো করে 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 খুশিগুলো যাব। কোনো একদিন সেই সবগুলো খুশিকে জোড়া জোড়া করলে হয়তো খুশি হতেও পারি, আবার নাও পারি, বাট আমার কাছে ছোটো ছোটো জায়গায় আমি কিন্তু খুশি হওয়ার বড় কারণ খুঁজে পাই। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছি? ওকে। সো তোমরা যেহেতু এই কেম শর্ট সিরিজটা আমার সাথে ফুল ড্রাইভটা দিছো, যারা এই পর্যন্ত কথাগুলো শুনতেছো, তার মানে সে এই কথাগুলো শোনার জন্য ওয়েট করে থাকো আসলে, আমি জানি। তো তাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারবো কি না, না রিকোয়েস্টও করতে পারি না, ফোর্স করতেও পারি না আর কি, বাট তোমাকে একটা কথা জানাতে পারি। তোমরা যারা ফুল প্লেলিস্টটা করছো, করার পরে যাদের কাছে মনে হয়েছে ভাইয়ার কন্টেন্টগুলো ভালো, তাই না, যদি তোমার একটা মনে হয় থাকে যে তুমি আসলে এখানে স্যাটিসফাইড হয়েছো, দেন আমি তোমার বলবো যে এই কন্টেন্টগুলো তুমি চাইলে তোমার পরিচিত বন্ধুবান্ধব বা তোমার জুনিয়র কারো কাছে পৌঁছায় দিতে পারো। অ্যান্ড পৌঁছাও দেওয়ার জন্য তুমি শেয়ার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব এটা করবা না, এটা করতে বলতেছি না, এটা তোমার নিজের কল, তুমি চাইলে করে রাখতে পারো, চাইলে না দেখতে পারো, বাট তুমি যে আসছো এটা তো অনেক বেশি, তোমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান যে জিনিসটা সময়, তুমি এটা তো আমাকে দিয়ে ফেলছো এখানে অলরেডি। এখন তুমি চাইলে মুখে মুখে বলতে পারো, তোমার যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তুমি চাইলে কারোর সাথে জানাতে পারো আর কি, তাহলে কারো অনেকগুলো মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো। এটা ওয়ান স্টপ কেমিস্ট্রি সলিউশন হওয়ার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের পড়ার টেবিলে যেন আমি পৌঁছে যেতে পারি, কারণ মাথায় থাকার দরকার নেই, আমার পড়ার টেবিলে থাকলেই হয়েছে। তো পড়ার টেবিলে তুমি এভাবে বলা মানে আমি পড়ার টেবিলে পৌঁছে যাবো, আমি এভাবে খেয়াল করবো যে আমি কতজনের পড়ার টেবিলে আসলে পৌঁছাই গেছি। বুঝতে পারছো ঘটনাটা? ওকে। সো শেষ মুহূর্তে একটা ছোট্ট কথাটা অ্যাজ ইউজুয়াল, স্বপ্ন দেখতে ভয় পেও না। সো আমি অনেকের সাথে কথাবার্তা বলছি এই পর্যন্ত, তো অনেকে দেখতেছি যারা স্বপ্ন দেখতে ভয় পায়। হ্যাঁ, স্বপ্ন দেখতে ভয় পায় কীরকম, যে ভাইয়া আমি তো একটা সময় স্বপ্ন দেখছিলাম আমি হচ্ছে ইঞ্জিনিয়ার হব, বাট সাম হাউ আমার সাথে একটা ট্র্যাজেডি ঘটে গেছে, যার জন্য হয়তো বা ভাইয়া আমি আর ওইটা দেখতে পারতেছি না, এখন আমার দ্বারা কী করতে হবে আর কি। তো স্বপ্ন দেখতে তার মানে সে ভয় পেতেছে, এখন সে তার রিয়েলিটি চেকটা খাইছে, সে খেয়ে বলতেছে যে আমার মাঝখানে হয়তো বা আগামী গত 2 থেকে 3 মাসে আমি ক্লাস করতে পারিনি, পড়াশোনা করতে পারিনি, যার জন্য আমি এখন ওই কনফিডেন্সটা আর পাইতেছি না। আমি তো একটা কথা বলি যে আসলে কি তাই, তুমি গত 2 থেকে 3 মাসে হয়তো কনফিডেন্স পাও নাই, বা তোমার হয়তো ঝামেলা গেছে, এটা হইতেই পারে, কিন্তু তার আগে কিন্তু পড়াশোনা করছিলা। তুমি যদি পড়াশোনা করে থাকো তার মানে তোমার 2 থেকে 3 মাসের গ্যাপে খুব একটা যাবে আসবে না আর কি। বাট তুমি যদি মনে করো না ভাই আমি গত 1.5-2 বছরেই পড়ি নাই, আমি মাত্র পড়াশোনা শুরু করছি আর কি, তাহলে আমি এখন পারবো কি না, তাহলে তোমার আমি বলবো তোমার স্বপ্ন দেখাই আসলে হয়নি। কারণ কি, স্বপ্ন যে দেখে বা যারা দেখে তাদের ক্ষেত্রে একটা কাজ দেখবে যে খুবই কমন, তারা স্বপ্নটাকে লক করে ফেলে। কীরকম লক করে ফেলছে, তারা ধরো কেউ একটা স্বপ্ন দেখছে আমি এখান থেকে আমেরিকা যাব, তো আমেরিকা যাওয়া তাহলে কী করতে হবে, কাজ করতে হবে। কীভাবে যাবা তুমি, এখন তুমি পড়াশোনা করেও যাইতে পারো, রিলেটিভসের মাধ্যমেও যাইতে পারো, আবার ধরো তুমি মানে অন্য কোনো একটা ভিসায়, ট্যুরিস্ট ভিসায় যাইতে পারো আর কি, তাই না? আচ্ছা, এখন তুমি কিভাবে যাবা,
এটা নিয়ে তোমার আলোচনা হতে পারে, তুমি অনেক জায়গায় তথ্য কালেক্ট করতে পারো, কিন্তু তোমার আমেরিকা যাওয়াটা তো তোমার জন্য আসলে একটা লক, ডিসিশন লক, তাই না ব্যাপারটা? আমি কি এবার বুঝতে পারছি কিনা? সো তোমাদের ওই ডিসিশনের মধ্যে চেঞ্জ আনা যাবে না আর কি, যে তুমি যে স্বপ্নটা দেখতেছো যে তুমি অমুক হবা, তো ওই অমুক হওয়া পর্যন্ত জার্নিটা দেওয়ার জন্য তোমার মেন্টালিটিটা থাকাটা খুব বেশি জরুরি। মাঝখানের গ্যাপ গ্যাপ খুব বেশি একটা প্রবলেম ক্রিয়েট করবে না যদি তোমার আগের অংশটুকু ঠিক থাকে। গ্যাপ মানে কি, আমি এখানে স্টার্ট করছি, আমি এখানে এসে শেষ করব, তাই না? আমি এখান থেকে এই পর্যন্ত জার্নিটা খুব ভালো ছিল, মাঝখানে এতটুকু গ্যাপ আছে। ছোট্ট গ্যাপ যদি থাকে এটাকে পূরণ করা যাবে, বাট শুরুর থেকে যদি না থাকে তাহলে গ্যাপ পূরণ করা যাবে না। তো আমি তোমাকে বলবো যে তোমাদের যা স্বপ্ন দেখছো বা এখনও দেখতেছো, স্বপ্ন দেখতে আসলে ভয় করো না, উল্টো একটা কাজ করো। যে স্বপ্নটা তুমি দেখছো ওই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি একটু হলেও কাজ শুরু করো। ওই যে ভাইয়ার যে কথাটা বললাম না, আমি একবারে পুরোটা স্বপ্ন এখানে এসে হ্যাপিনেস দেখি না, আমি দেখি কি আসলে এতটুকুর মধ্যে হ্যাপিনেস। যেমন ধরো আমি স্বপ্ন দেখছি সবার পড়ার টেবিলে যাবো, ওয়ান স্টপ কেমিস্ট্রি সলিউশন হবে, সেটা কবে হবে না হবে আসলে কত দূর যা ঠেকবে না ঠেকবে এটা পরে দেখা যাবে আর কি। বাট আমি তো 1 মাসটাকে সেলিব্রেট করতে পারছি নাকি, 1 মাসে এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে আসে আমার সেলিব্রেশনটা হইলো যে না আমি তোমাদেরকে যে কমিটমেন্ট দিছি সেই কমিটমেন্টটা রাখতে পারছি আর কি। এটাও তো একটা অ্যাচিভমেন্ট, রাইট? সো তুমি চাইলে এইভাবে একটু চিন্তা করতে পারো। সো তোমার সাথে অনেকগুলো কথাবার্তা হলো আজকে এই পর্যন্তই, আরও সামনে কথাবার্তাগুলো হবে। ও আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট তো বলতে ভুলে গেলাম, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপের মধ্যে তুমি জয়েন হয়ে যাও। তো সেখান থেকে ভাইয়া আরও কিছু তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, MCQ এর 2টা ক্লাস দেওয়ার চেষ্টা করব ছোট করে, আবার ধরো যে ক খ এর জন্য কিছু প্ল্যান অফ অ্যাকশনস আছে সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করব, আর একটা তো ফুল একটা এক্সাম তো নিব আর কি। অ্যান্ড এডমিশনের জন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটোর ক্ষেত্রেই তুমি আমার কাছে সাপোর্ট পাবা, বাট হয়তোবা তুমি এখন তো কোনো কোর্স দেখতেছো না, দ্যাট ইজ হয়তো বা এরকম মনে হয়েছে, বাট কিছু কোর্স আসলে আসবে। তো তোমাদের জন্য আমি বলবো যে আগে এই কমিটমেন্টটা শেষ করি আর কি। সো আমি ধরো যে ওভার প্রমিস করলাম বাট কোনো কিছু আসলে দিতে পারলাম না, এটা আমি করতে চাই না। যতটুকু প্রমিস করছি অতটুকু দিতে পারলেই খুব হ্যাপি আর কি আমি। সো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।